আমরা এসে দাদা কালকে থেকে আমাদের ঘোরাচ্ছে। আজকে আমরা সেকেন্ড ডে। বিশ্বভারতী শান্তিনিকেতন কালকে আমরা মেলার মাঠে। একটু জোরে বলো। বাড়িটার নাম হচ্ছে দক্ষিণে হাওয়া বাড়ি। এই তো দক্ষিণে হাওয়া বাড়ি। আচ্ছা, এটা কি গুরুত্ব, মানে কি বৈশিষ্ট্য? শান্তিনিকেতন যে বেশি ছিল ওনার বাড়ি, আর এইখানে শান্তিনিকেতন কোনো অনুষ্ঠান হলে এই সবগুলো যায়। সুন্দর। শান্তিনিকেতনে যে ভিসি ছিলেন আগে, প্রাক্তন ভিসির বাড়ি। দক্ষিণে হাওয়া খুব সুন্দর। বাহ, ভিতরটা দেখো। এই বাড়িটা কি এখন খোলা হয় বা অনুষ্ঠান কাজে ইউজ করা হয়? না দাদা, এটা আমরা নার্সারি টাইপে করে রেখেছি তো, আর যে ভদ্রলোক করে রেখেছে। আচ্ছা, হ্যাঁ, নাহলে দেখাশোনা না করলে এত সুন্দর কেউ থাকে? জঙ্গল হয়ে যাবে। এই বাড়িটা দিয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর করে সাজিয়েছে পুরো বাড়িটা। প্রাক্তন ভিসি। কত বড় বড় গাছ দেখেছো ভিতরে? কত বড় জায়গা, বড় জায়গা। ওই ইন্দিরা গান্ধী সেন্টার। ও, এখানে ছবি তুলতে দেবে না? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী সেন্টার। আচ্ছা, ওখানে ইন্দিরা গান্ধীর নামে ডিপার্টমেন্ট করা। উনি যেহেতু পড়তেন এখানে, এই ডিপার্টমেন্ট হিন্দি ডিপার্টমেন্ট। এটা দূরদর্শন সেন্টার। 2012 সালে এই বাংলাদেশ ভবন। এটা হচ্ছে এখান থেকে সমস্ত নিউজ টেলিকাস্ট হয় বিশ্বভারতীর টিভি। এর ঠিক পাশেই দেখতে পেলাম বাংলাদেশ ভবন। 2018 সালে 25শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ উদ্যোগে বাংলাদেশ ভবনে উদ্বোধন করা হয়, যার মধ্যে 450 আসন বিশিষ্ট একটি বৃহৎ অডিটোরিয়াম রয়েছে। এবং এই ভবনটি সর্বোপরি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে তুলে ধরে। যা হবে এখন এন্ট্রি। হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, চলো। ডিপার্টমেন্ট অফ ইংলিশ এটা, আর এটা বাংলা ডিপার্টমেন্ট। ইংলিশ আর বেঙ্গলি হয় এখানে। জাপানি বিভাগ। এখানে জাপান ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা হবে। কালো ক্লাসে মধ্যে চাইনিজ ভাষাটা দেওয়া হয়। ও, জাপানি করে গেছে কবিগুরু। শান্তির জিনিস। এই তো চাইনিজ বিভাগ, বাচ্চা টাচ্চা। বাংলা বিভাগ। হ্যাঁ, চলো। রাস্তা পুরো ফাঁকা। সকালে আসলে শুধু মানুষ হেঁটে যাওয়া মানে দরকার করে, মনেও পড়ে এই রাস্তা। 8ই পৌষ 23 ডিসেম্বর যে মেলা দেখেন, পৌষ মেলা, হ্যাঁ, এই মাঠ জুড়ে হয়। এটা হচ্ছে পৌষ মেলা মাঠ। এইখানে পৌষ মেলা হয়। আচ্ছা, এই পৌষ মেলা মাঠ। এটা প্রান্তিক। কোন তারিখে হয়? 8ই পৌষ 23 ডিসেম্বর। 23শে ডিসেম্বর, 8ই পৌষ। আচ্ছা, এই ডান দিকে এটা, ও এটা সেই বাড়ি। আমরা পদ্মা ভবন। পদ্মা ভবন। পদ্মা ভবন। এই দিকটা হচ্ছে ভূগোল ডিপার্টমেন্ট, ওই পাশটা হচ্ছে আমরা ইতিহাস ডিপার্টমেন্ট। বাবা, এক একটা ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে। ওই দিকটা ইতিহাস, এই দিকটা ভূগোল। ডিপার্টমেন্টের ভিতরে ঢোকা যায়। এই যে পৌষ মেলা হয় যেখানে, পুরো মাঠ। এই মাঠটা পুরোটা জুড়েই না? চলো। এই যে আমাদের শান্তিনিকেতন বোলপুরে আমরা এসে দাদা কালকে থেকে আমাদের ঘোরাচ্ছে। আজকে আমরা সেকেন্ড ডে। আজকে আমরা বিশ্বভারতী ঘুরতে এসেছি। তো দাদা, তুমি বলে দাও তোমার নাম। আমার নাম হচ্ছে পার্থ দাস বৈরাগ। আচ্ছা, শান্তিনিকেতন টুরিস্টই বেশি করে আমরা মানে ঘোরাই। দাদারা এসছে শান্তিনিকেতন ক্যাম্পাস ঘোরাচ্ছে।
আর দাদার এই যে গাড়ি আছে, এই গাড়ি করে আমরা ঘুরছি। কালকে তো সারাদিন ধরে ঘুরেছি, আজকেও সারাদিন ধরে ঘুরবো। খুব ভালো, আর দাদা কিন্তু অসাধারণ খুব গাইড করছে। দাদা শান্তিনিকেতনের যাবতীয় সব কিছু এতদিন আছে, সব কিছুই চেনে, এবং আমরা সব ঘুরছি এবং খুব জিনিসগুলোকে ভালো এনজয় করছি। আমাদের কলকাতার মতো জায়গায় খুব কনজেস্টেড, এখানে এসে এত সুন্দর লাগছে, এত গাছপালা, এত মানে, আর বিশেষ করে আর্টিস্টিক বাড়ি। আর আমরা এখন ইনফ্যাক্ট পৌষ মেলার মাঠের সামনেই দাঁড়িয়ে আছি। পৌষ মেলা হয় মাঠে, বিথিকা গেটের সামনে নাম লেখা। তো ইনফ্যাক্ট এই যে রাস্তাটা দেখাই, এত সুন্দর রাস্তা, খোলামেলা। কিছু দূরে ভেতরে দেখতে পেলাম একজন শিক্ষক মহাশয়, তিনি নিবিষ্ট চিত্তে এক মন দিয়ে একাগ্রতায় কিছু ছবি আঁকছেন। আর তার একটু অনতিদূরেই এক ঝুড়িওয়ালা বৃদ্ধ একটি বটগাছের দেখা পেলাম। নাম তার 3 পাহাড় বটগাছ। গাছের গোড়ায় পাথর মাটি দিয়ে গোল করে বেদি দিয়ে বানানো, সেটার আবার 3টি থাক। এরও একটা ইতিহাস আছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদীর ধার থেকে এই বটের চারা এনে এখানে রোপণ করেন, এবং সহজপাঠের প্রচ্ছদের ছবিটি এই বটগাছে। দেবেন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্র ঠাকুরের বাবা, উনি লাগিয়েছে। কালকে কোপাই নদী দেখলেন, কোপাই নদীতে একটা ছোটো বটগাছের চারা, ছোটো 3টে নুড়ি পাথরে তখন গাছটা লাগিয়ে নাম দিয়েছেন 3 পাহাড় বটগাছ। আর আগেকার দিনে যে গরু গাড়ি যে মাটির হাঁড়ি, মাটির কলসি, এই যশোপতি বলে কবিতা লিখেছিলেন, এখানে এসেছিলেন রবীন্দ্র ঠাকুর 12 বছর লাগে। প্রায় 150 বছরের কাছাকাছি এই বটগাছটি প্রকাণ্ড শাখা প্রশাখা ঝুড়িমূল হিসেবে মাটিতে নামিয়ে দিয়েছে। এখন কিছু কাজ এখানে কি বললে দাদা? এই ডান দিকটা এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। আচ্ছা। আর এই যে বিশ্বভারতী ম্যাপ দেখছেন, হ্যাঁ, এই ম্যাপে আমরা ঘোরানো কাজ। আর ওই সবুজটা হচ্ছে বিহার পাকের জঙ্গল। হ্যাঁ, ছড়িয়ে রয়েছে বিশ্বভারতী নাম। আমার ডান থেকে এই যে সুবর্ণরেখা, এই জায়গাটার নাম হচ্ছে পান্থশালা। পান্থশালা। আগেকার দিনে তো আমরা তখন কুয়ো তুলে, মানে কুয়ো থেকে জল তুলে পান করতেন। যেমন 4 কোণে বসার সিট আছে, আর মধ্যখানে একটা কুয়ো আছে। এই জায়গাটা তখনকার দিনে নাম দিয়েছে পান্থশালা। এই জঙ্গলের ভেতর দিয়ে কোনো মানুষ যদি যাওয়া আসা করতো, তাদের রবীন্দ্রনাথ দেখতে পেলে তাকে ডেকে নিয়ে এখানে বসিয়ে জল, মানে কুয়ো থেকে জল তুলে পান করাইত। আচ্ছা। আর বিশ্বভারতী নিজস্ব হসপিটালটা তো হচ্ছে সাদা যে বিল্ডিংটা দেখছেন ওর পেছনটা। হ্যাঁ, ওটা হচ্ছে পিএম হসপিটাল। আচ্ছা। এই সুবর্ণরেখাটা একটু নাম, নতুন ও পুরনো বইয়ের বিক্রয়স্থল সুবর্ণরেখা। হ্যাঁ নিচে দুটো রুম আছে, আর ঘরটা মিডিলে একটা তাল গাছ তুলেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই বাড়িটার নাম হচ্ছে তালকধ্বজ বাড়ি। ওহো, একটু যাবো। রবীন্দ্র ঠাকুর যে ঘরটা লিখেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে আকাশ উঠি মারে। আচ্ছা, বাহ, একটু যাই। কিছুটা এগিয়ে গেলেই একটি গোল মাটির বাড়ি চোখে পড়বে, আর তার ছাদ ফুঁড়ে বেড়ে চলেছে একটি তাল গাছ। এই বাড়ির নাম তালধ্বজ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, নাকি এর থেকেই অনুপ্রাণিত। আসলে বাড়িটির ছাদ ফুঁড়ে তাল গাছ বেরোয়নি, গাছটিকে ঘিরেই বাড়িটি বানানো হয়েছিল। এখানে থাকতেন তেজেশচন্দ্র সেন মহাশয়। বিশ্বভারতীর উপাচার্যরা শান্তিনিকেতনে এসে এখানেই আসেন সর্বপ্রথম, এবং বসে কিছু সময় কাটান। এটাই রেওয়াজ চলে আসছে। যে রবীন্দ্র ঠাকুর ছিল ব্রহ্ম সমাজের মানুষ, যে উপাসনা গৃহ। উপাসনালয়। বুধবারে সকাল 7টা থেকে 8টা অবধি 1 ঘন্টা খোলে, যে বিশ্বভারতী টিচার দিদিমণি, ছাত্রছাত্রীরা, আপনারাও ঘুরতে পারবেন সাদা ড্রেস পরে। 1863 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা কর্তৃক নির্মিত এই উপাসনা গৃহটি একটি প্রার্থনা কক্ষ, যা স্থানীয়ভাবে কাজঘর নামেও পরিচিত। উদ্যানের মাঝে অবস্থিত উপাসনা গৃহটি রঙিন বেলজিয়াম কাচ এবং মার্বেল দিয়ে তৈরি, এবং এর চারদিকেই সিঁড়ি রয়েছে। যদিও সম্পত্তিটি একটি প্রার্থনা কক্ষ, তবে এতে কোনো মূর্তি বা দেবতা নেই। মাঠটা দেখছেন, এটা তো পৌষ মেলা মাঠ। এটাও পৌষ মেলা মাঠ। হ্যাঁ, এটা যে রবীন্দ্র ঠাকুর যখন নিজে হাতে পৌষ মেলা করছিলেন, এই মাঠের মধ্যে। এই মাঠে। এটা হচ্ছে পুরনো মেলা মাঠ। পুরনো মেলার মাঠটা এখানে, আর নতুন মেলার মাঠটা তো ওই বিথিকা ওখানে দেখলাম। এই যে পুরনো মেলার মাঠ। হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের আশ্রম বাড়ি, শান্তিনিকেতন বাড়ি। আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন গৃহের সামনে।
1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সকল ধর্মের মিলনের প্রতীক হিসাবে শান্তিনিকেতনে এই হাউসটি নির্মাণ করেছিলেন। বাড়ির সামনে সমাধিসৌধের মতো একটি খিলান রয়েছে, যা মুঘল শৈলীর প্রতিফলন ঘটায়। বাড়ির ওপরে একটি ভূত রয়েছে, যা হিন্দু রীতি অনুসারে শান্তি এবং সমৃদ্ধির চিত্র তুলে ধরে। যদিও পুরো ভবনটি একটি ক্যাথলিক গির্জার গম্বুজের মতো দেখাচ্ছে, যা খ্রিস্টান ধর্মের ভাবধারাকে তুলে ধরে। এই বাড়িটি গীতাঞ্জলির সেরা কিছু সাহিত্যকর্মের সাক্ষী ছিল, যার মধ্যে আমার মাথা নত করে দাও হয়ে এবং শরৎতমার অরুণ আলোর অঞ্জলির মতো গান। আশ্চর্যজনকভাবে ঠাকুরের অনেক কবিতা এবং গানে উল্লিখিত আমলকি বন এই বাড়ির সামনে একটি স্থান পেয়েছে। এখন একটি বিশাল আমলা গাছ বাড়ির চারপাশে তার শাখা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। শীতের সন্ধ্যায় সন্ধ্যা নামলে কেউ কাছাকাছি গান গাইতে শুনতে পেত, চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শির, আর একটি অমর রবীন্দ্রনাথের সৃষ্টি, যা শান্তিনিকেতন হাউস থেকে লেখা বলে জানা যায়। কাটোয়া থেকে পালকি ভাড়া করে গেছেন তারাপীঠ থেকে যখন ফিরে আসছিলেন বামাখ্যাপার সাথে দেখা হয়েছে। তা উনি বলেছিলেন যে আপনি যখন বাড়ি ফিরে যাচ্ছেন, রাস্তাতে যাবার পথে যেখানে জোড়া ছাতিম গাছ পাবেন সেখানে বসে আরাম করবেন। এই দেখুন, এই 1 টাকা বিনিময়ে 20 বিঘে জায়গাটা কিনেছেন যে দেবেন্দ্রনাথ ঠাকুর। এইটাই হচ্ছে আমার মেন জায়গা। ওই যখন খাম্বাটার মধ্যে যে কালো কালারের গাছটা দেখছেন, ওটা ছাতিম গাছ। আর এই দিকে ধরুন সাদা ধরনের যে গোল কালারের যে সাদা গাছটা আছে স্ট্রেট, আচ্ছা, ওইটা হচ্ছে ছাতিম গাছ। ছাতিম গাছ, ওইরকম 2টো গাছ ছিল ওই জায়গায়। ও তাই জোড়া ছাতিম গাছ। হ্যাঁ, ছাতিম তলা। আর দেখুন লোহার অ্যাঙ্গেল করা আছে, একটা হলুদ কালার বসার সিট দেখতে হবে। হ্যাঁ, ওই মঞ্চ মধ্যে ওখানে বসে আরাম করেছিলেন। আর সরু যে প্লাকটা দেখছেন এই পাশে, ওখানে পালকি নামিয়েছে। ও, এই জঙ্গলের ভেতর সরু যে ফ্ল্যাটটা কোথায়? এই যে সাদা রঙের? হ্যাঁ, ওই যে আমরা যে সরু প্লাকটা দেখছেন, আচ্ছা ওখানে পালকি নামিয়েছিলেন। আচ্ছা। আর লোহার অ্যাঙ্গেলটা দেখছেন, নিচে তো একটা বসার সিট আছে হলুদ কালার, ওখানে বসেছিল। ওখানে বসে আরাম করছেন। তাই মানে জঙ্গলের ভেতর যে আদিবাসীরা জশে করছে কার জায়গাতে, ভ্রমণ সিংহরাজা জায়গা। সিংহরাজার জায়গা। যে রবীন্দ্র ঠাকুর 5টা ছেলেকে নিয়ে ক্লাস শুরু করেছিল, এইখান থেকেই শুরু করেছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর 5টা ছেলেকে নিয়ে ক্লাস এখান থেকেই প্রথম শুরু করেছিল। আচ্ছা, ছাতিমতলা থেকে। এখন দিয়ে মানে একদিন জমিদার মশাই আশা করছে, দেখছে ওপেন গাছের তলাতে ক্লাস করছে ছেলেকে নিয়ে, ছোট ছোট ছেলেকে নিয়ে। তা দারোয়ানকে বলেছিলেন যে এই লোকটাকে আবার ডেকে পান। তখন গিয়েছিল, তা অস্ত নেই। ওটা মানে সূর্য ওঠা থেকে একটা সত্য দিক, সূর্য ওঠা থেকে সূর্য ডোবা দিয়ে খালি পায়ে হাঁটে। আচ্ছা, ওটা বিশ্বভারতী দান করছেন 1200 একর জায়গা। কে দান করেছিলেন? ওই মনমোহন সিং, মানে ওনাকে দান করেছিলেন। যে জমিদার ছিলেন উনি দান। আচ্ছা, আর অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে আপনার ভুবনডাঙ্গা। ভুবনডাঙ্গা। আচ্ছা, পুরনো। আচ্ছা, এই জায়গাটার পুরো নাম ভুবনডাঙ্গা। আচ্ছা, এখন কি ক্লাস হয় এখানে? না দাদা, ওই যে আমরা কিন্তু বকুলবীথি দেখছেন, হ্যাঁ, নেটের ওই পাতাটা। ও, আর এখানে ছাতিমতলায় কোনো ক্লাস হয় না? আচ্ছা আচ্ছা, এটা এখন রেখে দিয়েছেন স্মৃতি হিসাবে, তাই তো? বেশ বেশ বেশ। এটা দেখছেন যে কলা ভবনের ছেলেমেয়েরা যে নাটক সিরিয়ালটা করে, এই ঘরটার মধ্যে রিহার্সাল হয় আর এই মঞ্চের মধ্যে অনুষ্ঠানটা হয়। ও, এইটা হচ্ছে নাট্যমঞ্চ। নাট্যমঞ্চটা এখন লেখা আছে নাট্যঘর। আর এই দিকটা হচ্ছে দাদা পুরোটা হচ্ছে আর্ট কলেজ, যে কলা ভবনের ছেলেমেয়েরা যে পড়াশোনা, এই দিকটা হচ্ছে পুরোটা হচ্ছে আর্ট কলেজ। হ্যাঁ, আর যে 10টা ছেলে মেলে আপনার এই বাড়িটার নাম হচ্ছে ইগলু বাড়ি। আর 10টা ছেলে এই বাড়িটায় নিজের হাতে ইট তৈরি করা থেকে ডিজাইনগুলো দেখছেন, হ্যাঁ, সমস্ত সব কিছু ওই 10টা ছেলে মেলে তৈরি করছেন। আর 10টা ছেলেই ফার্স্ট ডিভিশনে পাস করছে। ও, ইগলু বাড়ি এটা। হ্যাঁ, এস্কিমোদের থাকে না যে নর্থ সুমেরুতে, সেই ইগলুদের মতো বাড়ি। হ্যাঁ, 10টা স্টুডেন্ট বানিয়েছিল। এইটা হচ্ছে সাঁওতাল অন্ধমণি অন্ধ পরিবার, যে আদিবাসীরা বন্যার সময় বাঁকে করে জিনিসপত্র নিয়ে এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যায়। এটা দেখেছে কালচার করে ছুঁড়ে ছুঁড়ে চুন সরকি দিয়ে তৈরি করেছে সাঁওতাল পরিবার। দেখুন সামনে বাঁকের মধ্যে যে বসে আছে পুতুলের মতন অন্ধ বাবা বসে আছে, এটা পেছন দিকে বাঁকের মধ্যে জিনিসপত্র আছে। মহিলা মাথাতে দেখুন ঝুড়ির মধ্যে জিনিসপত্র আছে, নিচে দেখুন কুকুর আছে। যে আদিবাসীরা অ্যাকচুয়ালি আগেকার দিনে যে বন্যার সময় বাঁকে করে জিনিসপত্র নিয়ে এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যায়, সেটাই ফুটিয়ে তুলেছে পাথর কেটে কেটে। বাহ, খুব সুন্দর। রামকিঙ্কর বেজের কাজগুলো মেনলি দেখলাম পাথর কেটে কেটেই বানানো সব। কিন্তু এই সেম মূর্তি যেটা আমরা ওর ভিতরে দেখলাম, হ্যাঁ, ওখানে আছে, ওখানে একদম গাইড, ওটা প্রমাণ, ওটা অন্য কেউ বানিয়েছে। এইটা রামকিঙ্কর বেজের নিজের হাতে তৈরি, এখানে প্রতিনিধিত্ব করা আছে রামকিঙ্কর। এটা কি?
বাড়িটার নাম হচ্ছে মালঞ্চু বাড়ি। আচ্ছা, মালঞ্চ। দাঁড়ান আমি সামনে যাই, তাহলে ছবিটা নিতে পারবো। এটা এমনি বাড়ি তাই তো করা? আচ্ছা। যে আশা করতেন ওনাদের কেউ থাকতেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ পরস্পরে থাকতেন কেউ। আচ্ছা, এখন তো এইভাবেই পড়ে আছে তাই তো? বিশ্ববাসী কেয়ারটেকার আছে তাও দেখা যায়। আচ্ছা, যদ্দূর জানি দাদা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বংশধর এখন আর বেঁচে নেই না? না, সবাই তো রবীন্দ্রনাথের। বলতে পারবো না দাদা ভাই, এখানে কোনো বংশ নেই। আচ্ছা, এখানে একদম কলকাতার জোড়াসাগর ক্লাবে ওনাদের বাড়ি, হ্যাঁ হ্যাঁ। ওইখানে কেউ আসেনি। না, কোনো সিকিউরিটি বসে আছে, একটা কালো কালারের বাড়ি দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে ব্ল্যাক হাউস বাড়ি। ও, বাড়িটার মধ্যে যত পেন্টিং কাজ আছে সব হচ্ছে রামকৃষ্ণ বেজে। আর আচ্ছা। সমস্ত ক্লাস 1, 2 এর 3D বইয়ে পাবে। পাচ্ছ কিছু? আর ওই বাড়িটার মধ্যে যারা ফার্স্ট ডিভিশনে পাস করে দেবে, কোনো হোস্টেল ভাড়া লাগে না। তারা ওই 10টা রুম আছে, 10টা রুমেই থাকতে পারে, ওখানে ফ্রিতে থাকবে। আচ্ছা আচ্ছা। চলো রামকিঙ্কর বেজের মিলবো। আমি মা মাসি রাইস মিলে কাজে আছে দাদা। যখন কাজে আছে ঝড় উঠেছে, পেছন দিকে শাড়ি আঁচল ধরে একটা বাচ্চা ছেলে শুনেছে। হুম, আর মাথাতে দেখুন একটা খাবার একটা হাড়ি আছে। হ্যাঁ। এখানে আবার সিকিউরিটি আছে, দাঁড়াতে দেবে না। এটাও রামকিঙ্কর বেচের তৈরি। সব। এটার থিমটা কি বললে? এটা হচ্ছে আগের দিনে বলতে কলে মাসি, এখনকার দিনে যেটা রাইস মিল। রাইস মিল। মা মাসিতে রাইস মিলে কাজে যাচ্ছে। যখন কাজে যাচ্ছে পেছন দিকে শাড়ি আঁচল ধরে একটা বাচ্চা ছেলে ছিল। আর কথাটা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। হ্যাঁ, সেটাই আছে, সেটাই ফুটিয়ে তুলেছে। কোন রাস্তাটার মধ্যে? এই রাস্তাটার মধ্যে এই রাস্তাটা সোজা চলে গেল। কলাবনি যে স্টুডেন্টরা যে আর্ট কলেজ ছেলেমেয়েরা যে পড়াশোনা করে, হ্যাঁ, তা এই মেলাটা পয়সা উপার্জনের জন্য ওরা একটা নিজেরা মেলা তৈরি করে। যে বড় বড় গাছে মানে গাছের গুড়ি কেটে মূর্তিগুলো তৈরি করছে, বড় বড় পাথরকে কেটে মূর্তি তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ। তো অনেকে ধরুন কলকাতা থেকে ভদ্রলোকরা এসে কিন্তু কিনে নিই, আচ্ছা। ঘর সাজানোর লাগে কিনে নিই। হচ্ছে সঙ্গীত ভবন, ওই বিল্ডিংয়ের মধ্যে পড়াশোনা করা মানে শেখানো হয়। তারপর আমরা নাচ গান বাজনা সব শেখানো হয় বিল্ডিংয়ের মধ্যে। আচ্ছা, এটা ধোপাড়া যে আচার মেরে কাপড়টা কাছে, ধোপাড়া আছাড় মেরে যে কাপড় কাছে। হ্যাঁ, দেখুন হাত আছে, পা আছে, শরীর আছে। হ্যাঁ। এইদিকে কাপড়, ওইদিকে মানুষটা মুখ করে আছে, এইদিকে কাপড়ে গাছটি আছে। আচ্ছা। আর মাথাটা নেই দেখুন। হ্যাঁ। অসুস্থ করে রামকৃষ্ণ বেশ অসুস্থ করেছে, পুরোটা কমপ্লিট করতে পারে। ও, এটা কমপ্লিট করে যেতে পারেনি রামকিঙ্কর বেচ। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হাফ করেছে, অসুস্থ হয়ে তারপর মারা গেছে। না না, অসুস্থ হয়ে পড়ছে। ওই যে আপনার দেখুন বাইকগুলো লেগে আছে পাশে সঙ্গীত ভবনে যে। এটা সঙ্গীত ভবনের রাস্তা। আচ্ছা আচ্ছা। সামনে চলেছি অমর্ত্য সেনের বাড়িতে। আমার হাত কাঁপছে। ও, Wow! অমর্ত্য সেনের বাড়ির নাম প্রতীচি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়ান, আমি এই সাইড করে দিয়ে আমরা নেমে ছবি তুলি। এই যে অমর্ত্য সেন। বাড়ি দেখো, বাড়ি দেখো, জায়গা দেখো। এই বাড়িতে এখন ওই কেয়ারটেকারই থাকে তাই তো? তারপর ওনার নিজের সিকিউরিটি আছে। ও, অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ এই উল্টো দিকেই হচ্ছে এটা কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। গবেষণা কেন্দ্র। এখন যাচ্ছি শান্তিনিকেতন আর শ্রীনিকেতন দুটো ভাগে ভাগ করা যায়। এই শ্রীনিকেতনটা কি? শ্রীনিকেতনটা হচ্ছে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আচ্ছা। যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তাকে শ্রীনিকেতন। আর শান্তিনিকেতন? শান্তিনিকেতন এমনি পাঠশালা, আর্ট কলেজ। আচ্ছা। এই শ্রীনিকেতন আর শান্তিনিকেতনের ডিফারেন্সটাই জানতাম না। শান্তিনিকেতন আর শ্রীনিকেতন ডিফারেন্সটা বলতে একটাই, গোটাটাই হচ্ছে বিশ্বভারতী। আচ্ছা। এতে যেহেতু আমরা প্রজেক্ট নিয়ে যারা পড়াশোনা করে, হ্যাঁ, মানে ভাগ করা শ্রীনিকেতন আর শান্তি। আচ্ছা। আর এই ঠিক কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের ঠিক বিপরীত দিকেই রয়েছে অমর্ত্য সেনের বাড়ি, বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রতীচি। কত বড় জায়গা জুড়ে বাড়ি। একটু কাছ থেকে গিয়ে দেখবো অমর্ত্য সেন। ওয়াও, ওনার বাড়ি দেখো, প্রতীচি। এই যে লেখা আছে এখানে 87 and this is his কেয়ারটেকাররা আছেন। এত বড় জায়গা জুড়ে বিস্তৃত।
চলছে চলছে। বাগান এখানে রয়েছে, এই আরেকটা গেট এখানে পাওয়া যায়। কি সুন্দর। চলো ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে আমরা এন্ট্রি নিচ্ছি। গাছগাছালির মধ্যে ডিয়ার পার্ক। Let's get inside. এই কাঠফাটা রোদে প্রশান্তির জন্য বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার। মনোরম বনভূমি, বিশাল জলপথ নেটওয়ার্ক আর প্রাণী ও পরিযায়ী পাখির সমাহার। ডিয়ার পার্কটি সকাল 9টা থেকে 3:30 অবধি খোলা আর বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়, আর বুধবার সম্পূর্ণ বন্ধ থাকে। যে কোনো বৈধ আইডি কার্ড দেখালে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। বলা হয় বল্লভপুর ডিয়ার পার্ক। 1977 সালের 11 জুলাই হরিণ উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রায় 700 একর সবুজ জমির ওপর প্রতিষ্ঠিত এই সংরক্ষিত বনে শাল, পিয়াল, শিশু, কার্জু, হরিতকি, আমলকি, বহেরা, শিরীষ, বেড়ি, মৌহা, সোনাঝুরি, আকাশমণি, কৃষ্ণসার, ময়ূর, খরগোশ, শেয়াল, সাপ, বিভিন্ন পাখির মতো বিভিন্ন ধরনের উদ্ভিদও আছে। কি সুন্দর গাছপালা। শান্তিনিকেতন মানেই গাছপালা, সব জায়গায় গাছপালা দিয়ে ভরা, সাজানো। পাশে ঝাউ গাছগুলো দেখো দেখো প্রজাপতি উঠছে। গাছ মানেই তো অফিসিয়াল অ্যানিমালস অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। আচ্ছা, সমস্ত অফিসিয়াল অ্যানিমালসের নাম দেওয়া রয়েছে স্টেট ওয়াইজ। এটা ভালো, জেনারেল নলেজের জন্য খুব ভালো। ব্ল্যাক বাঘ দেখছি অন্ধ্রপ্রদেশ আর হরিয়ানা দুটোরই। আমাদের পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে অফিসিয়াল স্টেট ফ্লাওয়ার। ইন্ডিয়ান লোটাস হচ্ছে জম্মু কাশ্মীর, কর্ণাটকা। বাহ, উত্তর আর দক্ষিণ একই ফুল। আবার ইন্ডিয়ান লোটাস হরিয়ানাতেও। চলুন ও এখানে আবার ফর জেনারেল নলেজ অফিসিয়াল স্টেট ট্রি। ঠিক আছে চলো। মানে মূর্তি, ডিয়ার পার্কে ডিয়ার আছে, দ্যাটস ট্রু। বোলপুর শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম হলো এই হরিণ উদ্যান। এটি খোয়াই অঞ্চলের মধ্যে অবস্থিত, যেখানে একটি বিশাল বনভূমি এবং অসংখ্য হরিণ সহ একটি অনন্য পাখির অভয়ারণ্য আছে। পশ্চিমবঙ্গে এটি একমাত্র হরিণ সংরক্ষণ এলাকা। এখানে সবচেয়ে সাধারণ হরিণ প্রজাতি হলো চিতল হরিণ ও কৃষ্ণসার হরিণ। এছাড়াও এখানে শিয়াল, বানরও রয়েছে। এই অঞ্চলটি বেশ বিস্তৃত এবং এখানে 3টি জলপথ রয়েছে, তাই এখানে নিয়মিত পরিযায়ী ও মৌসুমী পাখি দেখা যায়। এলাকাটি উভয় দিক থেকে বেড়া দিয়ে ঘেরা এবং এর মধ্যে একটি রাস্তা চলে গেছে। হাঁটার সময় আপনি প্রাণীজগৎ এবং গানের পাখি দেখতে পাবেন। পুরো এলাকাটি পর্যবেক্ষণ করার জন্য একটি ওয়াচ টাওয়ারও রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সৃজনী শিল্পগ্রাম। এখানে প্রবেশ মূল্য অ্যাডাল্টদের জন্য 30 টাকা করে পার হেড, আর চাইল্ড আর স্টুডেন্টদের জন্য 10 টাকা করে পার হেড। পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বীরভূমেই অবস্থিত। এই কমপ্লেক্সটি 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত।
এটি বাংলার গ্রামীণ শিল্পকলাকে একত্রিত করে এবং এই প্রাচীন ও বিস্তৃত শিল্পকলাগুলিকে সংরক্ষণে একটি প্রচেষ্টাও করে। প্রবেশদ্বারগুলি কাঠের তৈরি, যার উপর খোদাই করা মূর্তিগুলি প্রাচীন মন্দিরের শৈলীর অনুকরণ করে। প্রবেশপথের উভয় পাশে কাঠের কাঠামো রয়েছে, যা খোলা এবং বিশাল বাগানের দিকে নিয়ে যায়। মনে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল না, এরকম ভাবেই সাজানো থাকে। থিম হয় না, থিম, ইয়েস। কাঠের কাঠামোগুলির বর্গাকার আকৃতি রয়েছে, যেখানে এলোমেলো জিনিস ঝুলছে, যেমন খেলনা, তোতা, কাপড়ের টুকরো, কাঠের উইন্ড চাইম ইত্যাদি। মাঝে মাঝে কাঠের লাঠির উপর ঠেলে। এই বিমূর্ত শিল্পী যদিও এলোমেলো, মনে হয় এর নিজস্ব একটি ক্রম আছে। আমি রবীন্দ্রনাথের মূর্তির কথা বলেছি। ও 34 ফুটের। সামনেই চোখে পড়ল 34 ফুটের বুদ্ধের মূর্তি। বুদ্ধের কাঠামো শান্তি এবং প্রশান্তি প্রকাশ করে। জাদুঘরের গ্রামীণ নকশা অতিথিদের বাংলার এক অতীত যুগে নিয়ে যায়, যখন মানুষ কুড়ে ঘরে সহাবস্থান করত এবং একসাথে গান গাইত। মনে হয় যেন অল্প কিছু টাকা দিয়ে সৃজনী শিল্পকর্মের ফটক দিয়ে প্রবেশ করে কেউ যেন অন্য এক জগতে প্রবেশ করেছে। শিল্পগ্রাম তো। এই দেখো এখানে বাগানের মধ্যে দিয়ে হেঁটে গেলে দেখতে পাওয়া যাবে অসাধারণ বাউল গায়করা, যারা বসে তাদের হৃদয় খুলে গান গাইছেন। তারা একতারাও বাজাচ্ছিলেন, যা একটি ঐতিহ্যবাহী লোকজ যন্ত্র, যা শুধুমাত্র একটি তার দিয়ে তৈরি। তাদের পাশেই ছিলেন অসাধারণ সাঁওতালি নৃত্যশিল্পী এবং ঢোলবাদকরা, যারা তাদের নিজস্ব সুরে বাজনা এবং নাচছিলেন। তাদের পেছনে ছিল 9টি রাজ্যের প্রতিটির ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রির জন্য স্টলের একটি বিস্তৃত অংশ। দাম আলোচনা সাপেক্ষ। অশোক বাটিকা, ভাদু।
দুই মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। লাল পাহাড়ি যাচ্ছে যা, রাঙা মাটি যাচ্ছে যা, তার সুখে মানাইছে না রে। চলো এবার, চলো এবার যাই। এইগুলো দেখা হয়নি একটা, এগুলো একটা দেখা হয়নি তারপরে ঘুরে যাবো। এই শিল্পগ্রাম শিল্প ও সংস্কৃতির প্রদর্শনের জন্য নির্মিত 11টি শিল্পগ্রামের মধ্যে একটি, এবং এই শিল্পগ্রাম কেবল বাংলার শিল্পকর্মই নয়, উড়িষ্যা, বিহার, উত্তর পূর্ব রাজ্যের শিল্পকর্মও রয়েছে। এই শিল্পগ্রামে 9টি জাদুঘর রয়েছে, যার মধ্যে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের 9টি রাজ্য অন্তর্ভুক্ত হয়েছে, যথা আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি এবং সমগ্র বিশ্বকে উৎকর্ষের কেন্দ্রে একত্রিত করার ধারণা এখানে স্পষ্টভাবে দৃশ্যমান। এই রাজ্যগুলির শিল্পকর্মগুলি তাদের নিজ নিজ কুঁড়ে ঘরে প্রদর্শিত হয়, যা ভিতরে যা প্রদর্শিত হয় তার থিম অনুসারে সজ্জিত করা হয়। এই কুঁড়ে ঘরে প্রবেশের মাধ্যমে একজন ব্যক্তি মুহূর্তের জন্য সেই রাজ্যে এবং তার সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে পৌঁছে যান। পুরো কুঁড়েঘরটি ভিতরে প্রদর্শিত শিল্পকর্মের থিম আঁকা হয়েছিল এবং প্রবেশের আগে জুতো খুলতে হয়। ভিতরের প্রদর্শনীতে দেয়ালে ঝুলানো শিল্পকর্ম রয়েছে। কুঁড়েঘরগুলি কাদা, কাঠ এবং খড় দিয়ে তৈরি, যা এগুলিকে গ্রামীণ অনুভূতি দেয়।
ফটো তুলতে শোনা পালকি রেখে দেবো। দাদা একটু করে আসি। একটু করে বসে করবে না বসে। বিশাল উদ্যানগুলিতে কোনো আচ্ছাদন ছাড়াই ভাস্কর্য প্রদর্শিত হয়েছে। এটি সৃজনী শিল্পগ্রামের সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে একটি। প্রাচীন ভারতীয় মন্দিরগুলোতে খোদাই করা অপ্সরাদের নৃত্যশৈলীর অনুকরণকারী ভাস্কর্যগুলি খোলা বাতাসে রাখা হয়েছে এবং কোনো নির্দিষ্ট ক্রমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরো শিল্পগ্রামটি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। চারপাশে কোনো আবর্জনা পড়ে নেই, পুকুরে কোনো ভাসমান আবর্জনা নেই, ঘাস ভালোভাবে ছাঁটা হয়েছে এবং ছোট ছোট জলধারা এখানে সেখানে প্রবাহিত হয়। তার উপর ছোট ছোট খিলানপথ তৈরি করা হয়। এই ছোট জলধারাগুলিতে প্রায়শই ছোট ছোট ফুলও ফুটেছে। এইসব ভাস্কর্যগুলি ছাড়াও আদিবাসী সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিও ছিল। এই মূর্তিগুলি উদ্যানের মাঝখানে বড় বড় মঞ্চের ওপর উঁচু করে দাঁড়িয়ে আছে এবং মঞ্চের ওপর তাদের নাম 3টি ভিন্ন ভাষায় লেখা আছে, যথা ইংরেজি, হিন্দি এবং বাংলা। বিরসা মুন্ডা, রানী গাইদিন লিউ ইত্যাদি যোদ্ধারা এখনও আমাদের ব্রিটিশ নিষ্ঠুরতার কথা মনে করিয়ে দেয় এবং স্বাধীনতার লড়াইয়ে আদিবাসীদের ভূমিকার ওপর আলোকপাত করে। এটি ছিল আমাদের কাছে একটি শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা এবং সৃজনী শিল্পগ্রামের মতো শান্ত, নির্মল ও সবুজ পরিবেশ কখনোই মিস করা উচিত নয়। শান্তিনিকেতন ভ্রমণে যেতে ইচ্ছুক যে কারো এটি অবশ্যই পরিদর্শন করা উচিত। আপনি কি জানেন শান্তিনিকেতনে একটি ছোট্ট গ্রামের 290 বছরেরও বেশি পুরনো একটি রাজবাড়ি আছে, যেটি অত্যাশ্চর্য পোড়ামাটির মন্দির দিয়ে ঘেরা? হ্যাঁ, বোলপুর স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সুরুল, যা পূর্বে সুলুলিয়া নামে পরিচিত ছিল। গ্রামে 1750-এর দশকে নির্মিত সরকার বাড়িটি অবস্থিত। সুরুলে প্রথম বসবাসকারী ভারতচন্দ্র সরকার তার পপৌত্র শ্রীনিবাস সরকার এই সুরুল রাজবাড়িটি নির্মাণ করেন। এটার নাম হচ্ছে ভরতদাস সরকার। একটু বলো কোন জমি? ভরতদাস সরকার। ভরতদাস সরকার। ভরতদাস সরকার। নীল চাষ। ওনাদের হচ্ছে আমরা সরকার টাইপের, আর আগে যদি নিজে নীল চাষ করতো। তুমি জঙ্গলটা দেখাবো, ওটা হচ্ছে আমরা সিনিকেতন, যে আমরা চিতকুটি জঙ্গল বলে। আচ্ছা, এই জমিদার বাড়ি এখানে যে জমিদার ছিল উনি নীল চাষীদের উপর। আমরা বড় ছেলে বাড়ি, আর পেছন দিকে হচ্ছে আমরা ছোট ছেলে বাড়ি। ছোট ছেলের বাড়িতে দেখতে দেয়। দেখবেন পরস্পর বংশ। আরেকটা কথা বললেন যে এই জমিদার ওই জমি দান করেছিলেন, তাই তো? যে সিনিকেতনের ইকোনমিক্স বিল্ডিং যেগুলো, এগ্রিকালচারাল বিল্ডিং। চলো দেখি। আমরা চলে এসেছি এখন সুরুল রাজবাড়ি, যেখানে প্রবেশ মূল্য 10 টাকা করে পার হেড। শান্তিনিকেতনকে প্রায় লালমাটির দেশ বলা হয়। সুরুল হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন গ্রামগুলির মধ্যে একটি। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান অংশ, যার সমগ্র শ্রীনিকেতন ক্যাম্পাস সুরুল মৌজার মধ্যে অবস্থিত। সুরুলের রাজবাড়ি বা বারোবাড়ি বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে।
সুরুল রাজবাড়ি বা বারোবাড়ির সরকার পরিবার পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী পরিবার, যা প্রধানত দুর্গাপূজার জন্য পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে এই পরিবারের বিরাট অবদান রয়েছে। এটা নাট্য মন্দির ছিল, এই যে নাটক হতো, জমিদার বাড়ির নাটক হতো, কারণ উপরে লেখা রয়েছে নাট্য মন্দির। আমরা সকলেই সুরুলের সরকার পরিবারের কথা শুনেছি, কিন্তু সরকার তাদের আসল উপাধি নয়, এটি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক প্রদত্ত উপাধি। আসলে আসল উপাধি তাদের ঘোষ। বোলপুর তাদের জন্মস্থানও নয়। জমিদার বাড়ি, এখানে বাংলা সিরিয়াল রানীর আসর সেটা শুটিং হয়েছিল। পুরো সিরিয়ালটাতে যে রাজবাড়িটা দেখানো হচ্ছে, যে জমিদার বাড়িটা দেখানো হচ্ছিল সেটাই। সাধারণত বারোয়ারি পুজোয় দেখা যায় যে দুর্গা প্রতিমা বিসর্জনের পর ঠাকুর দালান খালি থাকে, কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে দুর্গা প্রতিমার কাঠামো বিসর্জনের পর ঠাকুর দালানেই রয়ে যায়। সুরুল রাজবাড়ি বা বারোয়ারি দুর্গাপূজার জন্য বিখ্যাত। প্রায় 250 বছর আগে ভারতচন্দ্র দুর্গাপূজা প্রবর্তন করেছিলেন এবং এখনও তাদের বর্তমান প্রজন্ম এটি পালন করে আসছে। যে আগের দিনে যখন আমরা যে ফরেস্টেরই একটা সাইড থাকতো, তখন নাম দিত মানে চিপ, মানে ফরেস্টারটাকে আমরা এই জঙ্গলটাকে ইয়ে করতো, চিপকুটির জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে আপনার যে জমিদার বাড়িতে দিতেন, ওই জমিদারই তখনকার দিনে এই জঙ্গলের মধ্যে নীল চাষ করতো। ওই যে সুরুল জমিদার বাড়িটা দেখলে, সেই জমিদার এই জঙ্গলে নীল চাষ করাতো। আজকে এটা চিপকুটি জঙ্গল নামে পরিচিত। এই জঙ্গলে কোনো পশু পাখি অনেক আছে? আগে ছিল দাদা, একবার বাঁকুড়া অব্দি। বাঁকুড়া অব্দি বিস্তৃত ছিল আগে এই জঙ্গলটা এই জঙ্গল। বাবা, আর ডান দিকে এটা বিশ্বভারতী জায়গা, এই যে তখন তার কাটা দিয়ে ঘেরা আছে। এটা বিশ্বভারতীর জায়গা, ডান দিকে এটা তো ওই জঙ্গলটাই। জঙ্গল, ওই যে আমরা বিয়ার পাই গেলাম ফরেস্টের জঙ্গলটা, হ্যাঁ, ওইটা। আচ্ছা, এর মধ্যে কোনো জন্তু জানোয়ার আছে নাকি? না দাদা, ওই শিয়ালটা পাবো। শিয়াল? এমনিতেই যা জঙ্গল, আরো পশু পাখি থাকলে ভালো হতো। পাখি তো আছে। শান্তিনিকেতন, বীরভূমের লালমাটি দেখাই যাচ্ছে, ওই যে লাল মাটির দেশে যা। কি হাওয়া, তাই না? কি সুন্দর গাছগাছালি, রাস্তা পুরো ফাঁকা, আগে পিছে কেউ নেই বলতে পারো, প্রায় কেউ নেই। জঙ্গল, শান্তিনিকেতনের জঙ্গল। তখন এই রাস্তা দিয়ে ভেতরে নীল চাষ হতো। দ্বিতীয় দিনের যত যা জায়গা দেখার ছিল সব আমরা দেখে নিয়েছি। এবার আমরা লাস্টে লাঞ্চের জন্য বনভীতির হেসেল ঘরে এসে উপস্থিত হয়েছি। এটা আমরা সাঁওতাল গ্রামের মধ্যে যাচ্ছি। এটা সাঁওতাল গ্রাম। চারিদিকে মাটির ঘর। বল্লভপুরের এক সাঁওতাল গ্রামের মধ্যে দিয়ে আমরা চলেছি বনভীতির হেসেল ঘরে। এই অঞ্চলে বনভীতির হেসেল ঘর আর দুই কন্যা হেসেল ঘর পরপর আছে এবং দুটোই খুব নামজাদা। শাল সোনাঝুরির জঙ্গল, তার ঠিক অপোজিটেই হচ্ছে বনভীতির হেসেল ঘর। আমরা ঢুকছি বনভীতি হেসেল ঘরে। একটা রেস্টুরেন্ট।
হেসেলঘরে ঢুকবার আগে খাওয়ার একটা তালিকা সুন্দরভাবে লেখা আছে কি কি পাওয়া যায়। আমরা এখানে নিয়েছিলাম 2 প্লেট ভেজ থালি। এখানে ভেজ থালি 170 টাকা করে পার হেড, এবং তার সাথে নিয়েছিলাম 2টো ডিমের কারি। কবিগুরুর সামনেই দাঁড়িয়ে ছিল। এখানে সিস্টেমটা হচ্ছে আগে পেমেন্ট করে তবে ভেতরে কুপনটা নিয়ে ঢুকতে হবে। এর ভিতরটাও আগের দিনের রামস্যাম ভিলেজ রিসর্টের মতো এসি ছিল। এর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। বসার টেবিল, টুল, চেয়ারগুলোও ছিল সমস্ত কাঠের তৈরি, আর খাওয়া যাতে পরিবেশন করা হবে সেগুলো ছিল পিতলের জগ, গ্লাস, থালা। খাবার চলে এসছে, এখনো ভাত আসেনি। ওইটা ছিল ভালো। অত কাজ করতে হবে না, একটু কাজ করলেই হবে। সবই কাঁচের, কিন্তু কাঁচার থালা, কাঁচার গ্লাস, কাঁচার জগ। দেখি আমাদের আজকে মেনুতে কি কি আছে। মেনুতে আছে থালি, ভেজ থালি নিয়েছি, যেখানে রাইস, ভাজা আলু, শসা, এ সাইডে আছে ডাল। এটা কি বলবো, বলো তো এটা কি? ও কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। এটা পটল আলুর তরকারি, ঠিক আছে। আর এ সাইডে দিয়েছে চাটনি, পায়েস আর পাঁপড়। আর এটা হচ্ছে ভেজ থালি, কিন্তু আমরা অ্যাড করে নিয়েছি এগ কারি। ও হ্যাঁ, গাওয়া ঘি দেবে, গাওয়া ঘি। আরে তুলতে গাওয়া ঘি। এই এম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ চারিদিকে সাজানো পার্ক, তার মধ্যে এই হোটেল এটা থাকার জায়গাও আছে, সুবন্দোবস্ত ব্যবস্থা আছে। বনবীথি রিসর্ট। টুকি এখন ভাত মাখাচ্ছে, একটু ঘি দিয়েছে গরম ভাতে, বাসমতি চালের রাইস, একটু নুন নিয়ে নিল। ডাল, আর একটু পটল আলুর সবজি নে, মাখিয়ে নে, আলু ভাজা। কেমন? টেস্টি, দারুণ। আরেকটা কথা বলি, এখানে কিন্তু ভাত সব কিছু আনলিমিটেড, খালি সিস্টেম তো, সব কিছু আনলিমিটেড। এই হেসেলের সামনে একটি পার্কিং লট রয়েছে যেখানে গাড়ি ওয়েট করতে পারবে। এছাড়াও কিছু গাছগাছালি নিয়ে পার্ক, এবং যার মধ্যে কিছু খরগোশও ঘুরে বেড়াচ্ছে। টুকি তাকে দেখেই তাদের দিকে এগিয়ে গেল এবং তাদের মুখে কিছু মৌরি দিয়ে তাদেরকে খাওয়াচ্ছিল। খুব সুন্দর লাগছিল। ওলে বাবা, ওলে বাবালে, ওলে বাবালে। টাকা দেখি তো ছুটছে টাকা। ওলে বাবা রে, বিচ্ছু না, ওদিকে যাও।
এইটা খুব মিষ্টি দেখতে, এইটা হোয়াইট কালারের ঝুচ্চু পুচু, ওটা ঝুচ্চু পুচু ঝুচ্চু পুচু। ব্রাউনটা দেখো, ব্রাউনটা। আয় আয় আদর কবি, আয় আদর খাবি, আয় আদর খাবি, আয়। এখানে পার্কিং করেছে সবাই, পার্কিং এরিয়া। পিছনে হল নাম্বার 2 আছে। ওখানেও পার্কিং এর জায়গা আছে। আর উপরে দেখো, উপরে থাকারও ব্যবস্থা আছে, রান্না আছে। দুটো হল, এই সাইডে একটা রেস্টুরেন্ট, একটা হল, এই সাইডে আরেকটা। এন্ড হিয়ার ইট ইজ। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি অমর কুটির সোসাইটি। এটি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে কোপাই নদীর মনোরম তীরে অবস্থিত। অমর কুটির, যার বাংলায় অর্থ আমার কুটির, একসময় স্বাধীনতা আন্দোলনের সাহসী কর্মীদের আশ্রয়স্থল ছিল এটি, এবং এখন এটি শিল্প ও কারুশিল্পের প্রচারের জন্য নিবেদিত একটি সমৃদ্ধ সমবায় সমিতিতে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার পূর্বে তরুণ মুক্তিযোদ্ধারা সংগ্রামের মধ্যেও নিজেদের টিকিয়ে রাখতে পারে এমন একটি অভয়ারণ্য তৈরির স্বপ্নে অনুপ্রাণিত হয়ে সুসেন মুখার্জি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে ঘুরে বেরিয়েছিলেন এবং কোপাই নদীর তীরে 100 একর জমির এক নির্জন বিস্তৃত এলাকা আবিষ্কার করেছিলেন। বর্তমান বোলপুর এবং শান্তিনিকেতন থেকে খুব বেশি দূরে নয় এই নির্জন স্বর্গরাজ্যটি অমর কুটিরের ভিত্তি হয়ে ওঠে। সুসেন মুখার্জির লক্ষ্য ছিল স্পষ্ট, এমন একটি কুটির শিল্প প্রতিষ্ঠা করা যা ব্রিটিশ পুলিশের নজরদারি থেকে মুক্তিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জীবিকা নির্বাহের উপায় প্রদান করবে এবং তাদের আড়াল করবে। প্রতিষ্ঠাতা সুসেন মুখার্জির মৃত্যুর পর কমলাক্ষা বসু এবং অলোক বসু অত্যন্ত নিষ্ঠার সাথে অমর কুটিরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এবং তারা 1955 থেকে 1980 সাল পর্যন্ত এটি পরিচালনা করেছিলেন। অবশেষে তারা এই সম্পত্তিটি অমর কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট নামে পরিচিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা তৈরিতে সাহায্য করতে সক্ষম হন এবং সম্পত্তিটি সমাজকে দান করে যান। এখন স্থানীয় লোকেরা তাদের পণ্য যেমন সুইয়ের কাজ, চামড়ার হস্তশিল্প ইত্যাদি নিয়ে আসে এবং উপরোক্ত সমিতির কাছে বিক্রি করে, যারা পরবর্তীতে সমাজে আসা পর্যটকদের কাছে বিক্রি করে অথবা দেশে রপ্তানি করে। আজকে আমাদের বোলপুর যাত্রার শেষ দিন। দুদিন ধরে আমরা খুব সুন্দরভাবে পুরো বোলপুর ঘুরে নিয়েছি, যত কিছু যা যা দেখবার সব দেখে নিয়েছি। ছুটি খুব সুন্দরভাবে সাকসেসফুলি ছুটি কাটিয়েছি। এখন আমরা বোলপুর স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেনের জন্য ওয়েট করছি। এবার আমরা বাড়ি চলে যাব। ট্রেন শহীদ এক্সপ্রেস 5:30টার দিকে আসবে, ব্যাক টু হাওড়া। আর মন খারাপ লাগছে একটু কি না? আবার কোনো একটা অন্য কোনো জায়গায় দেখা হবে নতুন ভিডিও নিয়ে। করে আমরা এক একটা স্টেজ শেষ করব, এইভাবে মানে ঘোরা শেষ করব। ওকে, চলো শীঘ্রই কোনো নতুন ভিডিওতে দেখা হবে। বাই।